হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং। আমি কৃত্তিকা। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। এখন রয়েছি ক্যানাডার ক্যালগেরি শহরে। আমরা যে ঘর ভাড়া এখানে খুঁজছিলাম সেটাও পেয়ে গেছি, তাই ব্যস্ততা একটু হলেও কমেছে। ভাবলাম এইবার তো ভ্লগগুলো এডিট করতেই হবে। ফিরে আসি আজকের দিনটায়। 13ই মে 2026, আমাদের ইন্ডিয়া থেকে ক্যানাডা যাওয়ার দিন। আজকের দিনটা যে কখনো না কখনো আমাদের জীবনে আসবে সেটা জানতাম, কিন্তু যখন আসে তখন বুকটা ফাঁকা হয়ে যায়। ঘুম থেকে উঠেই মনে হলো আজকে সবাইকে ছেড়ে চলে যাওয়ার দিন। সব কাজই করেছি সময় মতো, তবুও মনটা ভীষণ খারাপ। শুধু আমার নয়, বাড়ির সকলের মন খারাপ, বিশেষ করে রনর জন্য। আজকে মন ভরে মায়ের হাতের আলু পোস্ত, ডাল, মাছের ঝোল দিয়ে ভাত খেলাম। আগামী কয়েকদিন এখন এসব আর কপালে জুটবে না। আমাদের টোটাল 6টা বড় ট্রলি আর 3টে ছোট ব্যাগ, যেগুলো আমাদের সঙ্গেই থাকবে, আর সঙ্গে রনর স্ট্রলার। বড় ট্রলিগুলো প্রত্যেকটাই 23 কেজি করে। দোতলা থেকে একতলা প্রত্যেকটা ব্যাগ আমি আর দীপ ধরে ধরে নামিয়েছি। নামানোর সময় মনে হচ্ছিল যা খেয়েছি সবই বোধহয় বেরিয়ে যাবে। রেডি হয়ে সব ঠিকঠাক করে আমরা এই বাড়ি এলাম দেখা করতে। আর রণ তো অবশ্যই একবার শুভমের সাথে দেখা করবেই। ও আবার ঝুলিতে কয়েকটা টাকা পয়সা জমিয়েছিল, সেটা আবার যাওয়ার সময় শুভমকে দিয়ে গেল। মল্লিকা কাকিমার সাথেও এক ঝলক দেখা হয়ে গেল। ফিরে এলাম এই বাড়িতে। আমার শ্বশুর মশাই আর আমার মা আমাদের সাথে এয়ারপোর্ট যাবে, তাই মা আমাদের সাথে স্কুটি করে এই বাড়ি এলো। স্কুটিটা এখানে রেখে যাবে, আবার ফেরার সময় এখান থেকে স্কুটিটা নিয়ে বাড়ি চলে যাবে। এই শেষ সময়টা পার করা খুব কঠিন। জানি এটা পেরিয়ে গেলেই নতুন দেশ, নতুন চ্যালেঞ্জ, নতুন স্ট্রাগল, সব কিছুই অন্যরকম। তবুও এই শেষ সময়টুকু পার করা খুব কঠিন। এতদিন কলকাতায় ছিলাম, একদম নাকের ডগায়। যখনই ইচ্ছা হতো বাড়ি চলে আসতাম। এই অভ্যেসটা কাটাতে বেশ কয়েকদিন সময় লাগবে। বেরিয়ে অনেকটা চলে গেছি, তখন মৌ ফোন করে বলল, তোরা তো স্ট্রলারটাই নিয়ে যাসনি। আবার ফিরে এলাম। মৌ স্ট্রলারটা নিয়ে একটু এগিয়ে এসেছিল গলির মুখে। ওটা নিয়ে আবার আমরা রওনা দিলাম। আরও একবার দেখা হওয়া বোধহয় কপালে ছিল। বড় পিসির বাড়ির ওপর দিয়ে যেহেতু যাব, তাই বড় পিসি বলেছিল যাওয়ার সময় একবার জানাস, রাস্তায় এসে তোদের সাথে দেখা করে যাব। কারণ বাড়িতে যাওয়ার তো এখন সময় হবে না। এই রোদে গরমে আবার পুটকুলিটাকেও নিয়ে এসেছে। আমার মন খুব বলছিল যে ওকে একবার দেখে যাব, কিন্তু বলিনি এই গরমের জন্য। আমার মনের কথাটা তনু বুঝে গেছে। এরপর যখন ইন্ডিয়া ফিরবো এতটাই বড় হয়ে যাবে, আমাকে হয়তো আর চিনতেই পারবে না। আমাদের এতই ব্যাগ ছিল যে 2টো গাড়ি করতে হয়েছে। আসলে বড় গাড়ির মাথায় যে কেরিয়ারগুলো থাকে, ওগুলো থাকলে একটা গাড়িতেই হয়ে যেত, কিন্তু সেই রকম গাড়ি আমরা পাইনি, তাই 2টো গাড়ি। একটা বড় গাড়িতে সমস্ত মালপত্র চাপিয়ে বাবা সেটাই রয়েছে, আর ছোট গাড়িটাতে আমরা সবাই চেপেছি। সামনেটায় তো গাড়ি বেশিক্ষণ দাঁড়াতে দেয় না, তাই আমরা মালপত্র নামিয়ে ওদেরকে চলে যেতে বলেছিলাম। আমরা একেবারে ঢুকে গেলে তখন ফোন করে দেব, আবার এসে মাকে আর বাবাকে নিয়ে যাবে। তাহলে আরও কিছুক্ষণ ওদেরকে দেখতে পাবো। আমাদের প্রথম ফ্লাইট ছিল সন্ধে 7টা 15-এ, তাই আমাদের 5টার মধ্যে এয়ারপোর্টে ঢুকতেই হতো, যে কারণে আমাদের 3টের মধ্যে বাড়ি থেকে বেরোতে হতো। কিন্তু আমরা 2:30টায় বেরিয়েছি, হাতে একটু সময় রেখে। মাকে আর বাবাকে বাই বাই করে আমরা এয়ারপোর্টে ঢুকে সমস্ত লাগেজ জমা দিয়ে সিকিউরিটি চেকিং কমপ্লিট করে এসে বসলাম আমাদের গেট নাম্বারের কাছে। সেখানেই দেখা হয়ে গেল দীপের এক পুরনো কলিগের সাথে। সে তো রনকে কী দেবে আর খুঁজে পায় না, রনকে নিয়ে গিয়ে বলে পছন্দ করতে। রন তো সবসময় রেডি, ওর পছন্দ মানেই গাড়ি। যাই হোক, এখন কিছুক্ষণ এটা নিয়ে মেতে থাকবে। আমরা প্রথম দিল্লি যাওয়ার ফ্লাইটে উঠলাম। ওখানে গিয়ে আবার আমাদের সমস্ত ব্যাগ নিয়ে নিতে হবে, আবার সিকিউরিটি চেকিং করে আবার আমাদের সব লাগেজ জমা দিয়ে নেক্সট ফ্লাইটে উঠতে হবে। আসার সময় বোন পাস্তা বানিয়ে রেখেছিল আমাদের জন্য, ওটা নিয়ে এসেছি টিফিন কোটো করে। আজকে বেরোবো বলে তো অনেক আগে ভাত খেয়েছি। ফ্লাইটে উঠে যেহেতু একটু নিশ্চিন্ত লাগলো, তখনই যেন খিদেটা আরও জাঁকিয়ে এলো। এত সুন্দর হয়েছিল খেতে, ফ্লাইট ছাড়েও নি তখনই আমার পাস্তা শেষ। কলকাতাটা দেখা যাচ্ছে, আমাদের বাড়িটাও নিশ্চয়ই দেখা যাচ্ছে। কলকাতাটা আস্তে আস্তে আবছা হয়ে যাচ্ছে, মেঘের ওপরে চলে যাচ্ছি আমরা। রণ তো দারুণ এক্সাইটেড, এইভাবে উড়ে ও শহরের ওপরে চলে আসবে এটাও ভাবতেই পারেনি। লাস্ট টাইম যখন প্লেনে চেপেছিল তখন অনেক ছোট, বুঝতে তো কিছু হয়তো পারেনি আর মনেও নেই। কিছুক্ষণ পরে প্লেনটা একটু স্টেবল হলো, কারণ ভীষণ টার্বুলেন্স আজকে, ভীষণ মেঘ, প্লেনটা বড্ড নড়ছিল। রণ তো ভাবছে এরকমই বোধহয় হয়। আমাদের বর্ধমানের কিছু রাস্তা আছে যার ওপর দিয়ে আমরা যখন যেতাম গাড়ি নিয়ে, তখন ঠিক এইরকমভাবেই গাড়িটা নড়তো। তাই রণর ধারণা প্লেনটাও হয়তো এরকম কোনো রাস্তার ওপর দিয়ে যাচ্ছে, কিন্তু জানলা দিয়ে তাকিয়ে তো কিছু দেখতেও পাচ্ছে না, অন্ধকার। যাই হোক, প্লেনে ওঠার সাথে সাথে তো আমাদের খাবার দিল, আর রণকে দিল একটা সুন্দর বই, সাথে রং পেন্সিল। প্লেনের খাবার আমার কোনোদিনই খুব একটা ভালো লাগে না, কিন্তু খেতে তো হয়ই। পুরো প্লেনটা রণকে দেখানোর সময় আমিও একটু ভিডিও করে নিলাম। এইটা করেই আমরা দিল্লি এলাম। প্রতিটা পদক্ষেপে রণর বিস্ময় যেন শেষ হচ্ছে না। আমাদের ব্যাগগুলো কোথায় নিয়ে গেল
কিভাবে দেবে আমাকে ব্যাগগুলো? ওরা কি নিয়ে চলে গেল? এত বড় প্লেনটা আকাশে উড়ছিল, ওরা কি করে জানলো যে আমরা এখানেই দাঁড়িয়ে আছি, আমাদের ব্যাগগুলো এখানে পাঠিয়ে দিল? খুবই যত্ন সহকারে তদন্ত চলছে যে সব ব্যাগগুলো ঠিকঠাক আসছে কিনা। টনর আর স্ট্রলারে চাপার বয়স নেই ঠিকই, কিন্তু এই ধরনের ট্রাভেলের ক্ষেত্রে অনেক জায়গায় লাইন দিয়ে অনেকক্ষণ দাঁড়িয়ে থাকতে হয়, বা বাচ্চার ঘুমানোর সময় হয়তো অনেক হাঁটাহাঁটি করতে হয়, এক জায়গা থেকে আরেক জায়গায় যেতে হয়। সেক্ষেত্রে যাতে আমাদের কোনো অসুবিধা না হয় তার কারণেই আনা। পিঠে একটা ভারী ব্যাগ নিয়ে রনকে কোলে নিয়ে হাঁটা একদমই অসম্ভব। আরেকটা কারণ হলো, আমাদের যে কেবিন ব্যাগগুলো আছে সেগুলো তো যথেষ্ট ভারী, সেগুলো যদি স্ট্রলারে চাপিয়ে দিই তাহলে আমাদের কষ্টটাও একটু কম হবে। দিল্লিতে যেমন আমাদের ফ্লাইট থেকে নেমে, যেহেতু ডোমেস্টিকে গেছি, তাই ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট অবধি যেতে অনেকটাই হাঁটতে হয়। আরও অনেক কারণ আছে এই স্ট্রলারটা নেওয়ার, ধীরে ধীরে আমি ভ্লগে সবই জানাবো। 13ই মে সন্ধ্যে 7:15 কলকাতায় চেপে দিল্লিতে রাত 10টায় নেমে পরের দিন মানে 14ই মে রাত 1:45 সময় চাপলাম ইন্টারন্যাশনাল ফ্লাইটে। এই ফ্লাইটটা আমাদের দিল্লি থেকে জার্মানি অবধি নিয়ে যাবে। আগের ফ্লাইটটা ছিল ডোমেস্টিক এয়ার ইন্ডিয়া, এটা হলো লুফথানসা এয়ারবাস 380। এটা কিন্তু সব থেকে বড় এয়ারক্রাফট, যেটার দুটো ডেক আছে, আপার ডেক এবং লোয়ার ডেক। এর ভেতরেই সিঁড়ি আছে আপার ডেকে যাওয়ার জন্য। ভেবেছিলাম ওই জায়গাটা একটু ভিডিও করব, কিন্তু যেহেতু রাতের ফ্লাইট, বেশিরভাগ সময়টা ঘুমিয়েই কেটেছে। এই প্লেনটার পিছন দিকে ডানায় আবার একটা ক্যামেরা বসানো আছে, সেটা আবার আমি দেখতেও পাবো। কি অদ্ভুত! এই যে লম্বা সাদা মতো অংশটা হলো প্লেনের বডিটা, আর দুপাশে দুটো ডানা আছে, আর এই পেছন দিকের যে ডানাটা ওইখানে ক্যামেরাটা লাগানো আছে। আর সামনেটা রানওয়ে, এই যে প্লেনটা উপরে উঠে যাচ্ছে আর নিচে শহরটা দেখা যাচ্ছে। এতবার ইন্টারন্যাশনাল ফ্লাইটে চেপেছি কিন্তু এইরকম কখনো দেখিনি। অবশ্যই এটা সব থেকে বড় এয়ারক্রাফট। তোমাদের যদি এরকম কারোর অভিজ্ঞতা থেকে থাকে তাহলে অবশ্যই জানিও। আসলে আমাদের পরিধিটা তো খুব ছোট, আমরা যেটাই প্রথমবার দেখি সেটাতেই বড্ড চমকে যাই। ভেবেছিলাম একটা মুভি দেখবো, কিন্তু এত ঘুম পাচ্ছে, আবার ঘুমও আসছে না, তাই ভাবলাম ফ্লাইটটা কোন দিক দিয়ে যাচ্ছে একবার দেখি। যতই হোক রাতের ফ্লাইট, খাবার তো দেবেই, এটা ওদের একটা পরিষেবার মধ্যে পড়ে। তো প্রথমে একটা নীল প্যাকেটে ক্র্যাকার্স দিল, যেটা আমি খাইনি। এরপরে দিল একটা ছোট্ট টিফিন, ওটা ছিল ভেজ রোল আর সাথে একটা সিঙ্গারা। দেখো এখন ঘড়িতে কটা বাজে, মানে ইন্ডিয়ায় কটা বাজে, রাত 2:46। এই সময় আমি বিছানায় শুয়ে নাক ডাকি, আর আজকে আকাশে উঠতে উঠতে ভেজ রোল আর গরম চা খাচ্ছি। এরপরে অনেক চেষ্টা করে 2 ঘন্টা ঘুমালাম। ঘুম থেকে উঠে দেখলাম হালকা একটা আলোর রেখা দেখা যাচ্ছে, সেই ঘুটঘুটে অন্ধকার আর নেই, আর মেঘের রাজ্যের ওপর দিয়ে প্লেনটা যাচ্ছে। রণ সেই 13 তারিখ বাড়িতে ঘুম থেকে ওঠার পর আর ঘুমায়নি। আসলে বিস্ময় ওকে ঘুমাতে দেয়নি। রাত 1:45-র সময় এই ফ্লাইটে ওঠার পরেও ও অনেকক্ষণ জেগেছিল, তারপরে আর না থাকতে পেরে ঘুমিয়ে গেছে। এখন যে টাইম জোনের ওপর দিয়ে যাচ্ছি সেখানে যেহেতু সকাল, তাই সেই অনুযায়ী ওরা আবার পরিষেবা শুরু করে দিল। একটা খুব নরম এবং গরম টিস্যু দিয়ে গেল সবাইকে, যেটা দিয়ে সবাই মুখ চোখ পরিষ্কার করে নিল। এটার পরে বেশ ফ্রেশ লাগছিল। তারপরে আবার খাবার দিয়ে গেল। আমার তো 3-4 ঘন্টা আগে সেই খাবারটাই এখনো হজম হয়নি। ওই ছোট্ট বাটিতে আছে পনির ভুর্জি, ডান দিকে আছে চিকেন ক্রকেট, সাথে একটা পরোটা আর একটু দই, আর এক পাশের বাটিতে ফল কাটা আছে, সঙ্গে আমি নিয়েছি চা। এরপরে জানলার দিকে তাকাতেই বুঝলাম যে নামার সময় হয়ে এসেছে। আমরা নামবো জার্মানির মিউনিক এয়ারপোর্টে। ওপর থেকে গোটা মিউনিক শহরটাকে দেখতে পাচ্ছিলাম, আর আস্তে আস্তে নিচে নামছিলাম। রনকে এক প্রকার জোর করে ঘুম থেকে তুলে নিয়ে যাচ্ছি, কারণ রাতের ঘুমের সময়টা ওর তো এখনো পূর্ণ হয়নি। দিল্লি থেকে মিউনিক পৌঁছাতে আমাদের লাগলো 9 ঘন্টা, কিন্তু টোটাল গিয়ে দাঁড়ায় ওই 10 ঘন্টা মতো। ওই যে দূরে আমাদের প্লেনটা দাঁড়িয়ে হাঁপ ছাড়ছে, সেই কতক্ষণ ধরে আকাশে উড়ছে একটানা আমাদেরকে নিয়ে। প্লেনে থাকাকালীন যে টাইম জোনের ওপর দিয়ে যাচ্ছিলাম সেই অনুযায়ী তো একবার ব্রেকফাস্ট করেছি। মিউনিকে নেমে দেখলাম তখন 8টা বাজে। তো এখন আমাদের আরেকবার ব্রেকফাস্ট করতে হবে, কারণ খিদেও প্রচণ্ড পেয়ে গেছে। এই এয়ারপোর্টে এখন আমাদের 10 ঘন্টা লেওভার আছে। তো আবার দেখা হচ্ছে যখন আমরা ক্যালগেরি যাওয়ার ফ্লাইটে উঠবো। আজকের মতো টাটা।